জিএম কাদের উনি বলেছেন তারাও ছাত্রদের সাথে ছিলেন, উনি নাকি নামাজ পড়ে দোয়া করেছেন। তো দোয়া তো দেশের মানুষ সবাই করেছে, ইভেন অনেক আওয়ামী লীগও দোয়া করেছেন। তো দোয়া করা মানে কি স্টুডেন্টদের সাথে থাকা? আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের কমেন্ট করার আগে আমার মনে হয় জাতীয় পার্টির নিজেদের ভুল কাজের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ইভেন আমরা অনেক কিছু পারচেস করতে হলেও কিন্তু আমাদেরকে ভারত হয়ে কিন্তু করতে হতো, অর্থাৎ ভারতের মাধ্যমে করতে হতো। আমরা $50 কোটি একটা পারচেস আমরা দেখেছি ভারতের কাছ থেকে। ইভেন আমাদের যে সাবমেরিনটা কেনা হয়েছে, সাবমেরিন কেনার ব্যাপারেও কিন্তু ভারতের কিন্তু আপত্তি ছিল। অর্থাৎ আপনি এখন যাই করেন না কেন, আপনার দেশের কোনো একটা কিছু যাই করেন না কেন, ভারতের তাতে আপত্তি থাকবে। কারণ ভারত সবসময় বাংলাদেশের সভরেন্টিতে কখনোই বিশ্বাস করে নাই। তারা কখনোই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কখনোই দেখতে চায় না। ভারত দেখতে চায় বাংলাদেশ তাদেরই পদদলিত থাকুক। ভারতের ভয়ে ইউনূস সরকার কাঁপে নাই, বরঞ্চ আমার দেশের ইন্টারিম গভর্নমেন্টের যে স্ট্যান্ড, বুক চেতিয়ে চোখে চোখ রেখে যে কথা বলছে, সেটার কারণে আজকে ভারত কাঁপছে। এবং ভারত কাঁপছে বলেই কিন্তু আমার দেশে সামান্যতম নড়াচড়া হলেই ভারতের ওখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে। উনি যেভাবে বললেন যে ভারতের সামান্য একটু ভেস্কিতেই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ভয় পেয়ে গেছেন, বা যেভাবে উনি তুচ্ছ তাচ্ছিল্য করে মাহমুদ ভাই কথাগুলো বললেন, আমার মনে হয় আমি যদি উল্টাভাবে বলি যে গত 15-16 বছর 17 বছরে এই প্রথম বাংলাদেশের কোন সরকার বা সরকার প্রধান চোখে চোখ রেখে বুক চিতিয়ে অ্যাটলিস্ট প্রতিবাদ করার মতো সাহস দেখিয়েছে। এবং ভারতের যে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, তাদের যে সুপ্ত এবং লুকায়িত যে গোপন বাসনাগুলো ছিল, যেগুলো একে একে আওয়ামী লীগ সরকার আর সরকারের মাধ্যমে ইন্ডিয়া বাস্তবায়ন করেছে, এটার অংশীদার কিন্তু জাতীয় পার্টিও। কোনোভাবেই কিন্তু জাতীয় পার্টি কিন্তু এই দায়ভার থেকে কিন্তু মুক্ত হতে পারবে না। তো ওই সরকারকে যখন এখন একটু একটু করে যখন জবাব দেওয়া শুরু করেছে, তখনই কিন্তু ভারত কিন্তু যে আচরণগুলো করাচ্ছে, এর মাধ্যমে কি মাহমুদ ভাই কি এতটুকু বুঝতে পারলেন কি না যে আমাদের সরকার ভয় পেয়ে গেছে বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে? এটা আমি আমার দেশের একজন রাজনীতিবিদ, উনি রাজনীতি করেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, ভালো ভালো জায়গায় যাবেন, কিন্তু এই ধরনের রাষ্ট্রপ্রধানদের বা আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে এইভাবে যদি ডিসক্রাইব করেন আমাদেরই একজন রাজনীতিবিদ, তাহলে আবার যে জাতীয় ঐক্যের প্রশ্নটা আসতেছে, সেই জাতীয় ঐক্যটা তাহলে কোত্থেকে আসবে? জাতীয় ঐক্যের নামে যেটা উনি বললেন যে তামাশা, সত্যিকার অর্থে কিন্তু জাতীয় পার্টি এখানে আজকে ইনভাইটেশন পাওয়ার কোনো দাবি রাখে না। কারণ জাতীয় পার্টি কোনোভাবেই কিন্তু গত 15-16 বছরের যে রেজিমটা ছিল, যেটা অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ ছিল, সেই রেজিমের সরাসরি অংশীদার, এবং সেটার যে ফায়দা তারা কিন্তু পুরোপুরি কিন্তু ভোগ করেছে। তো ফায়দার সময় ওনারা পুরোপুরি ভোগ করেছেন, মন্ত্রিত্ব ভোগ করেছেন, সংসদে ছিলেন, চেয়ার গরম করেছেন, কিন্তু এখন কিন্তু দায়ভার নেওয়ার সময় কিন্তু আর কিন্তু নাই। ওনাদের প্রধানের মুখ থেকে শুনি, জিএম কাদের উনি বলেছেন তারাও ছাত্রদের সাথে ছিলেন, উনি নাকি নামাজ পড়ে দোয়া করেছেন। তো দোয়া তো দেশের মানুষ সবাই করেছে, ইভেন অনেক আওয়ামী লীগও দোয়া করেছেন। তো দোয়া করা মানে কি স্টুডেন্টদের সাথে থাকা? আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের কমেন্ট করার আগে আমার মনে হয় জাতীয় পার্টির নিজেদের ভুল কাজের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি ক্ষমা চাইতে পারেন, অবশ্যই দেশের জনগণ যদি মনে করে যে আপনারা ভুল শুধরে, ভুল করতেই পারেন, ভুল শুধরে আসবেন, সেটা দেশের জনগণ যদি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে, মোস্ট ওয়েলকাম। কিন্তু সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত যেরকম দেশের জনগণ করবে, মনে রাখেন মাহমুদ ভাই, জাতীয় পার্টির সিদ্ধান্তও কিন্তু দেশের জনগণ করবে। ঠিক আছে, এটা কোনো আইন দিয়ে কোনো কিছু হবে না। আওয়ামী লীগের যদি বিচার হতে হয়, তাহলে জাতীয় পার্টিকে কিন্তু ওই বিচারের কিছুটা অংশ হলো জাতীয় পার্টিকে কিন্তু সেটা সাফারিংসে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আমি বলবো যে ভারতের যে ট্রাম্প কার্ড গুলো দেখেন, ভারতের যে সুপ্ত বাসনাগুলো ছিল, আমি জানি না ঠিক, মানে আমার যদি ভারতের ট্রাম্প কার্ড, এটা তো আসলে আমি ট্রাম্প কার্ডটা খেলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন 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 ভারত কোনো ধরনের ট্রাম্প কার্ড খেলে বাংলাদেশের উপরে আর কোনো ধরনের
তারা ফায়দা লুটতে পারবে না। যদি তারা ফায়দা লুটতে পারতো তাহলে কিন্তু খুব শুরুতেই কিন্তু যে ধরনের এতগুলো ট্রাম্প কার্ড খেলতে হয় না। আমি জানি না, আমরা এখানে সবাই কম বেশি কার্ড খেলা জানি, কয়টা ট্রাম্প কার্ড থাকে। ওরা তো কিন্তু ট্রাম্প কার্ডের যে সংখ্যা ছিল সেই সংখ্যা কিন্তু পার হয়ে চলে যাচ্ছে। আর কিন্তু ট্রাম্প কার্ড নাই ভারতের হাতে। আমি রাজনীতিতে সবচেয়ে খারাপ দিক হচ্ছে ধর্মটাকে তারা সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ইউজ করে, এবং সর্বশেষ হাতিয়ার হিসেবে সবসময় রাজনীতিতে ধর্মটাকে টেনে নিয়ে আসা হয়। যখন অন্য কোনো কার্ড যখন থাকে না, তখন ধর্মীয় কার্ডটাকে তারা ইস্যু করে। ভারতও ঠিক, ইসকন হোক আর যেভাবেই হোক, হিন্দু সম্প্রদায় হোক। আমি আজকে খুব চমৎকার ভাবে ফেসবুকে একজন আমাদের বাংলাদেশি একজন আমাদের বোন, হিন্দু ধর্মাবলম্বী, ওনার একটা স্ট্যাটাস দেখছিলাম, আমি দেখে আমার খুব ভালো লাগলো। ওনার বক্তব্যটা এরকম হয়েছে যে সেভ বাংলাদেশি হিন্দু ফ্রম ইন্ডিয়ান হিন্দু। ওনার স্ট্যাটাসটা ছিল এরকম, অর্থাৎ ইন্ডিয়ান হিন্দুদের থেকে বাংলাদেশি হিন্দুদেরকে বাঁচাও। অর্থাৎ আমাদের যারা হিন্দু, যাদেরকে মানে অত্যাচারিত হচ্ছে, যারা ঘর থেকে বেরোতে পারতেছে না, বা যাদের বাড়িঘর জ্বালায় দিচ্ছে, যাদের সম্পত্তি লোপাট করা হচ্ছে বলে বিবৃতি ছড়ানো হচ্ছে বা মিথ্যা প্রপাগান্ডা করা হচ্ছে, তারাই বলতেছে আমরা ভালো আছি, ওদের হাত থেকে আমাদের বাঁচাও। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর আমার দেশের যেই কাজগুলো আমাদের ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে, সেই কাজগুলোর কারণেই কিন্তু ইন্ডিয়া কিন্তু অস্থির। পৃথিবীর এমন কোনো দেশের এমন কোনো একটা উদাহরণ আপনি পাবেন না, আমার মনে হয় আমার সমালোচকরা আমাকে সহযোগিতা করতে পারেন, এমন কোনো একটা এক্সাম্পল দিতে পারবেন কিনা পৃথিবীর যে কোনো একটা দেশে তাদের ব্যক্তিগত সমস্যা, তাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা তাদের গভর্নমেন্টকে বিচ্যুত করেছে, বা দেশের প্রশাসন নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়েছে, সবকিছু হয়েছে, আমার দেশে গণ অভ্যুত্থান হয়েছে বা একটা দেশে গণ অভ্যুত্থান হয়েছে, অন্যের দেশে তার চেয়ে বেশি টেনশন, এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আপনি কিন্তু পাবেন না। দ্বিতীয় কোনো উদাহরণ নাই, এটা একমাত্র ভারতে। কারণ কেন এরকম হচ্ছে, তার একটাই কারণ ভারত সম্পূর্ণভাবে তাদের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ যে তাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, কত বড় প্রয়োজন, হ্যাঁ, এটা একমাত্র যারা আওয়ামী লীগ করে তারা ব্যতীত বাকি সবাই বুঝে, কিংবা আওয়ামী লীগের সাথে যারা থাকতে চায়, তারা তাদের সাপোর্ট নিয়ে আগাছার মতো পরগাছার মতো যারা জীবিত থাকতে চায়, তারা ছাড়া বাকি সবাই বুঝে যে আমাদের কখনো ইন্ডিয়ার প্রয়োজন ছিল না। সত্যিকার অর্থে ইন্ডিয়ার আমাদের প্রয়োজন। আজকে যদি বাংলাদেশকে যদি ইন্ডিয়া যদি তাদের আয়ত্তের ভিতরে না রাখতে পারে, তাহলে ভারত তাদের অখণ্ডতা রক্ষা করতে পারবে না। তাদের উত্তর পূর্বাঞ্চল কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যে কোনো ভাবেই হোক, তাদের যে সমস্ত প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো তারা কোনোভাবে কিন্তু কার্যত কিন্তু পূরণ করতে পারে নাই। এই জন্য তারা সব ধরনের ট্রাম্প কার্ড খেলবে। লালমনিরহাটে যদি আমাদের আজকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে রানওয়েটা ছিল, বিমান ঘাঁটি ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে, যেটা সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। হ্যাঁ, এবং আমি যদি খুব ভুল না করে থাকি, একটা প্রক্রিয়া চলমান, হয়তো আমার স্ট্যাটিস্টিক্স গত কিছুটা প্লাস মাইনাস হতে পারে, প্রায় 36 M7 এয়ারক্রাফট আমরা মনে হয় চায়না থেকে কেনা হবে। তো এই যে পুরো, এবং যদি লালমনিরহাটের সেই বিমান ঘাঁটিটা যদি আমাদের চালু করা হয়, আমি জানি না ভারতের সমস্যা কোথায়। আমাদের যে আমি একদম সেনাবাহিনীর সদস্য, আমাদের যে ফোর্সেস গোল 2030 ছিল, আমি তো এখন আপনার অনুষ্ঠানের মাধ্যমে জোর দাবি জানাই, আমাদের যে ফোর্সেস গোল 2030 ছিল, সেটার ভিতরে অনেক একটা ব্যাপক পরিবর্তন আনা দরকার। কারণ সেই সেনাবাহিনী ফোর্সেস 2030 যেই গোলটা করা হয়েছিল, সেটা একটা অধিকাংশ ভারতের প্রেসক্রিপশনে করা এবং তাদের সুবিধা অনুযায়ী করা। সামরিক প্রকিউরমেন্টের জন্য একটা বড় একটা ডিপেন্ডেন্সি ছিল আমাদের ভারতের উপরে। ভারতের গাইডেন্স ছাড়া বা তাদের অ্যাপ্রুভাল ছাড়া আমাদের সামরিক অনেক পারচেজও কিন্তু করা যেত না। ইভেন আমরা অনেক কিছু পারচেজ করতে হলেও কিন্তু আমাদেরকে ভারত হয়ে কিন্তু করতে হতো, অর্থাৎ ভারতের মাধ্যমে করতে হতো। আমরা $50 কোটি একটা পারচেজ আমরা দেখেছি ভারতের কাছ থেকে। ইভেন আমাদের যে সাবমেরিনটা কেনা হয়েছে, সাবমেরিন কেনার ব্যাপারেও কিন্তু ভারতের কিন্তু আপত্তি ছিল। অর্থাৎ আপনি এখন যাই করেন না কেন, আপনার দেশের কোনো একটা কিছু যাই করেন না কেন, ভারতের তাতে আপত্তি থাকবে। কারণ ভারত সবসময় বাংলাদেশের সভরেন্টিতে কখনোই বিশ্বাস করে নাই। তারা কখনোই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কখনোই দেখতে চায় না। ভারত দেখতে চায় বাংলাদেশ তাদেরই পদদলিত থাকুক। আদারওয়াইজ ভারতের যে এই যে প্রায় 40 থেকে 50টা গাড়ির চাকা পাংচার করে দাও, এটা হলো ভারত চায় বাংলাদেশে। 40 থেকে 50টা যে মিডিয়া,
মিডিয়া যে এইভাবে ওপেনলি প্রপাগান্ডা করছে, আপনি কি দেখতে পাচ্ছেন ভারতীয় গভর্নমেন্টের যে হিন্দুত্ববাদীর যে ঝান্ডা বহন করে যে বিজেপি, তারা একটা টু শব্দ করতে, এটা কি ভারতীয় সরকারের দায়িত্ব না তাদের মিডিয়াগুলোকে স্পষ্ট করে? কি করে তাদের তাদের যেসব মিডিয়া নাকি বিজেপির মানে অনুমতিতেই চলে আর কি, বিজেপির কিছু আমাদের যেরকম আওয়ামী লীগকে খুশ করানোর জন্য কিছু মিডিয়া চলতো, সেটাই বললাম যে বিজেপি হিন্দুত্ববাদীর যে ঝান্ডা বহন করে, এই হিন্দুত্ববাদী ঝান্ডা বহন করার জন্যই কিন্তু তারা, আদারওয়াইজ তাদের কি করে তাদের নেতৃস্থানীয় বক্তব্য এমন অশ্লীল ভাবে মন্তব্য করতে পারেন যে কলকাতায় একদিনে যে পরিমাণ ময়লা হয়, সেই ময়লা যদি বাংলাদেশে ফেলা হয় বাংলাদেশ ঢেকে যাবে। বাংলাদেশের বর্ডারে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে যদি বাংলাদেশের দিকে যদি পি করা হয় বাংলাদেশ বন্যায় ভেসে যাবে। এইভাবে যদি বক্তব্যগুলো দেয়া হয়, এটা কি কোনো একটা বন্ধুসুলভ রাষ্ট্রের আচরণ? এবং তাদের বলে যে বাংলাদেশ তাদের দয়ায় বেঁচে আছে, তাদের খেয়ে পরে, তাদের উচ্ছিষ্ট খেয়ে পরে বেঁচে আছে। হোয়াট এ ননসেন্স স্টেটমেন্টস এগুলো! এগুলো কোনো একটা দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আরেকটা দেশের, এবং তারা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হোক ভালো, কমেন্ট আমরা করব, সমালোচনা আমরা করব, বাট হু দ্য হেল আর ইউ? তুমি তোমার দেশের একজন নাগরিক বা রাজনীতিবিদ, তুমি আমার দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে, আমার প্রধান উপদেষ্টাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। তারা স্টেট হয়ে বলতেছে তাদের দেশের একজন সচিবও নাকি, সচিবের পাশেও নাকি আমাদের ডক্টর ইউনূস নাকি বসতে পারবে না। ডক্টর ইউনূসকে নাকি ওদের দেশের একজন সহকারী সচিব নাকি 1 হাটে বিক্রি করে 10 হাটে কিনতে পারবে। হোয়াট এ ননসেন্স স্টেটমেন্ট! তারা এখন, আমি মাহমুদ ভাইয়ের কথাই বলি, ভারতের ভয়ে ইউনূস সরকার কাঁপে নাই, বরঞ্চ আমার দেশের ইন্টারিম গভর্নমেন্টের যে স্ট্যান্ড, বুক চেতিয়ে চোখে চোখ রেখে যে কথা বলছে, সেটার কারণে আজকে ভারত কাঁপছে। এবং ভারত কাঁপছে বলেই কিন্তু আমার দেশে সামান্যতম নড়াচড়া হলেই ভারতের ওখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে রীতিমতো। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা গত 16-17 বছরে কিন্তু আমরা দেখি নাই। আমাদের অদূত ভাই, আমি আপনাকে একটু করি। না ঠিক আছে, আমি শেষ করি। আমি বলে দিচ্ছি, আমি না বলবো না। আপনি যেটা বললেন যে বুক চেতিয়ে, আমি এটা সম্পূর্ণ উল্টো বলছি। এই সরকার ভারতকে বুক চেতিয়ে কিছুই বলতে পারে না। আমি একটা উদাহরণ দেই, আপনি একটু শুনেন। আপনি এতক্ষণ বলছেন আপনাদেরকে এই সরকার ডাকেনি দেখে এই সরকারের বিপক্ষে আপনি উঠে পড়েন। এটার সাথে মাহমুদ ভাই, আপনি সময় বলেন, করতে চান বলেন, আমি আমার যদি এখন হ্যাঁ আপনার সময় বলেন। আচ্ছা অসুবিধা নেই, থ্যাংক ইউ, অসুবিধা নেই। এটা বলেন হতে পারে, আমরা আমাদের এক একজনের বক্তব্য এক এক ধরনের হতে পারে। আপনার কাছে, আমার কাছে মনে হচ্ছে যে কথাটা অ্যাটলিস্ট আমাদের সরকারের উপর আপনারা ক্ষেপে আছেন, এইজন্যই যা ইচ্ছে তা বলছেন। আমরা এই গভর্নমেন্টের কাছ থেকে অ্যাটলিস্ট যে স্টেটমেন্ট গুলো দেখতে পাচ্ছি, ঘটনা হলে যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে যে একটা দুটো কথা বলতে পারছি, এই ধরনের আচরণ কিন্তু আমরা কখনো 16-17 বছর মাহমুদ ভাই আপনাদের কাছ থেকে দেখি নাই। আপনারা সরকারের বিরোধী দল ছিলেন, কখনো ওখানে দাঁড়িয়ে কিন্তু কখনো বলেন নাই যে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তলব করেন। রাষ্ট্রদূত ডেকে পাঠানো এটা নতুন কেস না, এটা কোনো বিষয় না। শুনেন, আপনি মুশফিকুল আনসারীকে রাষ্ট্রদূত বানায়া আপনি এটা ডিফেন্ড করবেন, এই হলো কোয়ালিটি এই সরকারের। না, আমি কাকে রাষ্ট্রদূত, মানে মুশফিকুল আনসারী অনেক উপকার করছে জাতির জন্য, কোনো সন্দেহ নাই। তাকে ডিপ্লোমেট বানায়া সে এই মানে ওই যে তুলসী গাবাটকে মোকাবেলা করবে সে, আপনার এটা আমরা মানতে বলেন। আমি কিছু বলি নাই। ফারজানার উপরে বানাবো নাকি? ফারজানার উপরে, এটা আপনি বলছেন, ফারজানার উপরে বানাবো। দেখেন, মুশফিকুল আনসারী বা কাকে সরকার নির্বাচন করবে না করবে, আপনারা রাজনীতিবিদ, আপনারা ভালো জানেন, সেটা ব্যাপারে আমি কিছু বলি নাই। আপনি শুধুই একটা অপ্রয়োজনীয় প্রসঙ্গ কিন্তু নিয়ে আসলেন, যেটা ব্যাপারে কোনো ডিসকাশন হয় নাই। সো একটা জিনিস লাস্টে শুধু বলি, আমাদের যে জাতীয় ঐক্যটার ব্যাপারে উনি যে বললেন জাতীয় তামাশা, দেখেন ঐক্যটা কিন্তু ডেকে এনে কিন্তু সবাইকে শপথ পাঠ করে ঐক্য করবে তা না। আমাদের যে বিভিন্ন দিকে ছিল, অ্যাটলিস্ট প্রাথমিকভাবে সবাইকে যে একই চেয়ারে যে নিয়ে আসা হলো, একই রুমে একই কম্পার্টমেন্টে যে এসে যে আপনাকে একই একজনের বক্তব্যের সামনে সবাইকে যে হাজির করা হলো, দ্যাট ইজ দ্য বিগিনিং। কিন্তু ওখান থেকে বের হয়ে যদি আপনি এখন মনে করেন যে ওখানেই সবকিছু সমাধান হয়ে যাওয়াটা একদিনে 1 ঘন্টার সমাবেশের মাধ্যমে কিন্তু জাতীয় ঐক্য হয়ে যাবে, তাহলেও ভুল। আমি আমার ক্ষুদ্র জ্ঞান, আপনাদের মতো হয়তো বড় রাজনীতিবিদ আমি না, আমি রাজনীতিও করি না, আমার যতটুকু ঘন হয় যে দিস ইজ দ্য বিগিনিং। ঐক্যের এখন অনেক কিছু বাকি আছে। এবং আপনারা যদি মনে করেন যে ভারতের মতো দেশের ভয়ে বাংলাদেশ কাঁপবে, তা না। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, ওই এক টেবিলে বসার কারণে ওইখানে কিন্তু জাতীয়
ইস্যুগুলোর জন্য, অন্তত ভারতের বিরুদ্ধে সবাইকে এক টেবিলে আসার জন্যই কিন্তু জাতীয় ঐক্যের কিন্তু একটা বড় উদ্দেশ্য ছিল। আমি মনে করি যে এই ব্যাপারে কিন্তু দেশের জনগণ থেকে শুরু করে যেভাবে কিন্তু ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড করার জন্য যে জনমতটা করেছিল, আমি অন্তত মনে করি এই অ্যাঙ্গেল থেকে অন্তত জাতীয় ঐক্যের জায়গাটা থেকে সব দলগুলো একমত হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া। ধন্যবাদ সবাইকে।